অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.3 অনুশীলনীর প্রথম পার্টের ক্লাসটা করছি। আমাদের আগের চ্যাপ্টারগুলোর ক্লাসগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা মেইনলি পাই যেটা বিষয়, এটা নিয়ে প্রথমে আলোচনা করব। তো কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটা ধ্রুবক, ধ্রুবক মানে হচ্ছে যার মান ফিক্সড, একে গ্রিক অক্ষর পাই দ্বারা নির্দেশ করা হয়। অর্থাৎ বৃত্তের পরিধি হলো সি দিয়ে প্রকাশ করা হয় আর ব্যাস হচ্ছে ডি। তাহলে পরিধি বাই ব্যাস অর্থাৎ উপরে সি বাই ডি, অর্থাৎ এটাকে আমরা অনুপাতেও ভাবতে পারি যে সি অনুপাত ডি সমান হচ্ছে পাই। তো এটা এমসিকিউ গুলোতে প্রয়োজন হয়। তাহলে বৃত্তের পরিধির হচ্ছে যে এটা একটা সূত্র যে সি সমান সমান পাই ডি। তারপরে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ এটা হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধের ডাবল হচ্ছে ব্যাস, ডি সমান 2r। তাহলে সেক্ষেত্রে সি এর আরেকটা সূত্র পাওয়া গেল, সি সমান 2πr। তাহলে এটা বিষয়টা এরকম যে আমরা একটা যদি ছোট বৃত্ত আঁকি আর একটা যদি বিশাল একটা বৃত্ত আঁকি, তাহলে এই গোলাকার ক্ষেত্রটা হচ্ছে বৃত্তটার পরিধি। তাহলে এটা দেখা গেছে যে যে কোনো বৃত্তের ক্ষেত্রে তার যে পরিধির যে মাপটা আছে, এটা যদি আমরা ফিতা গোল করে এইভাবে মাপি, তাহলে এই পরিধি ভাগ অথবা অনুপাতেও ভাবতে পারি আমরা, অনুপাতকে আসলে ভাগের আকারে নেওয়া যায়। হ্যাঁ, তাহলে পরিধি আর বৃত্তের যে ব্যাসটা থাকে, অর্থাৎ এই কেন্দ্রে পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের ভিতর দিয়ে অপর প্রান্ত পর্যন্ত যে রেখাংশ, এটা হচ্ছে ব্যাস। তাহলে এই ব্যাসের যে একটা মাপ আছে আর এই পরিধির মাপ আছে, তো পরিধিটা সামনে থাকবে অনুপাতে, পরিধি অনুপাত ব্যাস, এটা দেখা গেছে যে 22/7 এর কাছাকাছি মান নেয়। হ্যাঁ, যেটা দশমিকে আনলে 3.1416। এটা আসলে অসীম ঘর পর্যন্ত, এটা কোনো ফিনিশিং নেই। অঙ্ক করার ক্ষেত্রে আমরা মোটামুটি এই 1416 পর্যন্ত নিয়ে থাকি। তো এখানে আরো যে কিছু সূত্র, এই বড় বৃত্তের ক্ষেত্রেও তাই হবে। এর যে পরিধির মাপ আছে, হ্যাঁ, তাহলে সেই মাপটা অনুপাত এর যে ব্যাসের মাপ আছে, এইটা 22/7 মতো কাছাকাছি মান আসে। এটাই হচ্ছে আমরা পাই দিয়ে প্রকাশ করে থাকি এটা। তো যদি বলা হয় যে পাই কি, তাহলে আমাদের এটাই উত্তর হবে যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটা ধ্রুবক। হ্যাঁ, এই ধ্রুবকটাকেই গ্রিক অক্ষরে পাই দিয়ে প্রকাশ করা হয়। তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এখন আমরা পরিধির হচ্ছে যে দুটো সূত্র আমরা এখানে দেখাবো, যে পরিধিকে সি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, যদি কখনো অঙ্কে আমার ব্যাসার্ধ দেয়া থাকে, তাহলে পরিধি সি সমান হচ্ছে 2πr, যেখানে 2 তো 2 আর পাই এর মান হচ্ছে 3.1416, আর আর এর মানটা কোশ্চেনে দেয়া থাকবে। আর কখনো দেখো আর এর মানটাই দিয়ে পরিধিটা চাবে, তখন এখানে পরিধির জায়গায় আমরা পরিধির মানটা বসাবো আর এটা সাইডটা আমরা দেখাবো, এরকম অঙ্ক আছে। তো এটা একটা সূত্র। আর ব্যাস যেটা এখানে আরটা হলো ব্যাসার্ধ। হ্যাঁ, আর যেটা ব্যাসার্ধ হচ্ছে ছোট, কিন্তু এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো ব্যাসার্ধ, আর ব্যাস হলো পুরোটা। হ্যাঁ, অর্থাৎ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয়। তো ডি সমান হচ্ছে ব্যাসার্ধ যেটা আছে তার 2 গুণ করলে ব্যাসের সমান হবে। তো এটারই আবার উল্টা সূত্র আমরা বলতে পারি যে তাহলে আর সমান কি হবে, ব্যাসার্ধ সমান ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ হবে। অনেকে কিন্তু এটা গন্ডগোল করে ফেলে যে আর সমান 2d লেখে, এটা হবে না। একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে ব্যাসার্ধটা ছোট আর ব্যাসটা বড়, তাহলে বড়টাকে 2 দিয়ে ভাগ করলে এই ছোটটা অর্থাৎ ব্যাসার্ধ আসে। আর ব্যাসার্ধকে দ্বিগুণ করলে বা 2 দিয়ে গুণ করলে সেটা ব্যাসের সমান হয়। তো এইখানে আমরা ব্যাসার্ধ দিয়ে পরিধির সূত্র পেলাম। তো এই পরিধিরই দেখো আর একটা সূত্র যেটা হবে, যে কোনো অঙ্কে যখন আমাকে ব্যাস দিয়ে দিবে, জাস্ট এই সিম্পলি আমরা আর এর জায়গাটায় যদি d/2 বসাই, তাহলে যেটা দাঁড়াচ্ছে 2π, এখানে আমরা ডট দিতে পারি। আর এর বদলে আমরা যদি d/2 লিখি, তাহলে এই উপরের আর নিচের 2টা কাটা যায়, সো সি সমান পাই ডি। হ্যাঁ, এটাও কিন্তু একটা সূত্র। যখন ব্যাস দেওয়া থাকবে তখন আমরা এর সাহায্যে অঙ্কগুলো করব। তো এরপরে আমরা আজকের পার্টে যে উদাহরণ 1 আর 2 করতে চেয়েছি, আমরা সেই উদাহরণ 1 নিচ্ছি। এখানে ছিল 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত। তো কখনো পায়ের মানটা এইভাবে দিয়ে দেয় 3.14 ধরো, তখন আমাদের এটাই ধরতে হবে। তো আমরা এইভাবে লিখি যে দেওয়া আছে বৃত্তের ব্যাস, তো এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, ছোট হাতের ডি। হ্যাঁ, এটা সমান হচ্ছে 10 সেন্টিমিটার। আর পরিধি চাওয়া হয়েছে। তো আমরা এখন দেখো কি করব, এখানে আমরা পরিধির দুটো সূত্র দেখলাম, সি সমান 2πr, আর একটা হলো সি সমান পাইডি। তো আমরা এটা যদি জানা থাকে, জানতে হবেই, তাহলে আমরা সরাসরি কিন্তু এই ব্যাসের মানটা বসিয়ে দিয়ে এটা বের করে নিতে পারি।
আর না হলে আমরা এই যেটা ব্যাস দেয়া আছে একে 2 দিয়ে ভাগ করে আগে ব্যাসার্ধ অর্থাৎ আর বের করে তাহলে আমরা c সমান 2 পাই আর এই সূত্র দিয়েও ইউজ করতে পারি, একই অ্যান্সার আসবে। তো আমরা এখানে লিখি যে আমরা জানি বৃত্তের পরিধি, তো আমরা ডি এর সূত্রটা দিয়েই করছি, এটা দিয়ে বৃত্তের পরিধি সি সমান হচ্ছে পাই ডি। তো এখন আমরা যদি মানটা বসাই তাহলে এখানে কোশ্চেনে যেহেতু পায়ের মান 3.14 দেওয়া হয়েছে এই কারণে আমরা 1416টা নেব না, এই পর্যন্তই রাখবো। তো 3.14 গুণন ডি অর্থাৎ ব্যাসের মান দেওয়া ছিল 10 আর এটার এককটা ওই সেন্টিমিটারই হয়ে যাবে। তো এটাকে সিম্পলি 10 দিয়ে গুণ করলে 31.4 সেমি, হ্যাঁ এটি কিন্তু আমাদের অ্যান্সার। যেটা আসলে এগুলোতে প্রায় লেখা উচিত এই কারণে যে পায়ের মানটা আসলে অসীম, যেটা এইখানেও দেখো এরকম একটা চিহ্ন দেওয়া হয় ইনফিনিটিভ অসীম, তো এই কারণে একটু প্রায় লিখে দিলে ভালো হয়। তো এটাকে আমরা দেখো অন্যভাবে এই যে যেটা ব্যাস ছিল একে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে ব্যাসার্ধ বের করে আনতে পারি, এটা দেওয়া আছে দিয়ে তুলে, অতএব ব্যাসার্ধ, এটা আমরা সেকেন্ড নিয়ম দেখাচ্ছি, ব্যাসার্ধ সমান হচ্ছে d/2 অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ হয়, তাহলে 10/2 সেমি, তো এটা ভাগ করলে হবে 5 সেমি। তো এরপরে এখন যদি আমরা এইটা করি তাহলে পরিধির আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে যেটা ব্যাসার্ধ আছে, পরিধি সি সমান হচ্ছে 2 পাই আর, তারপরে 2 গুণন পায়ের মান 3.14 আর আর এর মান আমরা বের করে নিলাম, এটা হচ্ছে আর, আর এর মান হলো 5, ওই একই রেজাল্ট হবে দেখো 5 দুগুণে 10, তাহলে 3.14 গুণন 10 এই যে একই ভ্যালু অর্থাৎ 31.4, এই নিয়মে আমরা করতে পারি। তো এবার আমরা উদাহরণ 2 যে অঙ্কটা ছিল আমরা সেটা সলভ করব। এগুলো মূলত আসলে এমসিকিউ গুলোতে আসে। এখানে ছিল 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত। এখানে যেমন ব্যাস দেয়া ছিল, তো আমরা দুইভাবেই দেখলাম যে এটা করা সম্ভব, আর এখানেও আমরা ব্যাসার্ধ দেয়া আছে আর পায়ের মানটা এখানে 22/7 বলা আছে, এটা 22/7 মানে আসলে এরকম মান। তারপরে কোশ্চেনে যখন যেভাবে দেয়া থাকে আমরা সেই মানগুলোই ইউজ করব। তো দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, তো এটাকে হচ্ছে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, এই আর সমান হচ্ছে 14 সেন্টিমিটার। তো এখানে পরিধি চাওয়া হয়েছে, এখন আমরা জাস্ট পরিধির সূত্রটা যদি লিখি যে আমরা জানি বৃত্তের পরিধি, এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করেছি, বৃত্তের পরিধি সি সমান হচ্ছে 2 পাই আর। তো সিম্পলি এখানে আমরা সমানের নিচে সমান দিয়ে 2 গুণন পায়ের মানটা আসলে এখানে যেহেতু 22/7 দেওয়া আছে আমরা এখন এরকমই বসাবো, কোশ্চেনে যদি কখনো এরকম দেয় এরকম বসাবো, এরকম থাকলে এরকম বসাবো, আর যদি কিছুই দেওয়া না থাকে তখন আমরা 3.1416 অর্থাৎ এই 4টা ঘর নিয়ে করব। আর এখানে আর এর মান ছিল 14, এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে একবারে এককটা লিখে দেব। হ্যাঁ, নেক্সট এখানে আমরা 7 দিয়ে দেখো এটাকে কাটাকাটি করলে 2 হয়, তাহলে এই 22 2 আর 2 এটা গুণ করলে 88 অর্থাৎ 88 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এটাই মূলত আমাদের আজকের পার্ট ছিল, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 10.3 অনুশীলনের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা উদাহরণ 3 এবং উদাহরণ 4 এই দুটো অঙ্ক করব। তো প্রথমে আমরা উদাহরণ 3 তুলে নিলাম। তো এখানে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র প্রয়োজন হবে। আমরা পার্ট 1 এ পরিধির সূত্র দেখেছি, যেটা পরিধিকে সি দিয়ে প্রকাশ করা হয়। সি সমান একটা ছিল 2 পাই আর যদি ব্যাসার্ধ দেয়া থাকে, আর ব্যাস দেয়া থাকলে সি সমান হচ্ছে পাই ডি। আর আজকে আমরা দেখব বৃত্তের ক্ষেত্রফল। তো এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, যেখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এরকমই একটা অঙ্ক এখানে উদাহরণ 3 এ যেটা ছিল, অঙ্কটা দেখো ব্যাস দেয়া ছিল 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত। তো ব্যাসকে সিম্পলি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে ব্যাসার্ধে নিয়ে আসতে পারি। তো এগুলো আসলে এমসিকিউ গুলোতে আসে, এই কোশ্চেন গুলো দেওয়া আছে বৃত্তাকার বাগানের ব্যাস, এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়।
তো এটা হলো 9.8 মিটার। তো এটা আমরা যদি এখন 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা ব্যাসার্ধটা পেয়ে যাব। হ্যাঁ, তো 9.8 ভাগ 2 মিটার, তো এটা 4.9 আসবে, 4.9 মিটার। এবার আমরা এই যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আছে, এই সূত্রে যদি বসিয়ে দিই তাহলে দেখো বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল, বৃত্তাকার বাগানের যে কোনো বৃত্তাকার জিনিসের ক্ষেত্রফল এটা পাই আর স্কোয়ার। তো এখানে এখন আমরা সিম্পলি যদি মানগুলো বসিয়ে দিই, এখানে পায়ের মান যেহেতু দেওয়া ছিল না, আমরা 3.1416 অথবা 3.14 এরকম বিভিন্ন মান নিতে পারি, কোনো সমস্যা না। তো এটা আমরা নিলাম 3.14 গুণন এখানে আর এর মানটা আমরা নিলাম হচ্ছে 4.9 তার উপরে স্কোয়ার। আর যে কোনো ক্ষেত্রফলের এককে বর্গ হয়ে যায়, যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার, আর সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার। তো যেহেতু এটা মিটারে ছিল আমাদের অবশ্যই বর্গ মিটারটা লিখতে হবে। তারপরে এটা গুণ করতে গেলে ক্যালকুলেটারে তোমরা এটা আগে স্কোয়ার করে নেবে, 4.9 গুণন 4.9, তারপরে এটার সাথে এটা গুণ করে দিলে যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে 75.39 বর্গ মিটার। আর পায়ের মানটা যেহেতু আসলে ফিক্সড না বলতে হচ্ছে যে একেবারে অ্যাকুরেট না, 3.1416 22/7 বিভিন্ন রকম, যার কারণে যে কোনো অঙ্কে পায়ের মান বসালে ফাইনাল অ্যান্সারে তোমাদের প্রায় কথাটা লিখে দিলে ভালো হয়। তো এরপর আমরা উদাহরণ 4-এ একটা অঙ্ক আছে, আমরা সেই অঙ্কটা সলভ করি। তো এখানে একটা ছবি দেওয়া ছিল, হ্যাঁ, পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত, অর্থাৎ এই যে একটা বৃত্ত সাদা আর একটা দেখো এই বড় বৃত্তটা, হ্যাঁ, এই সমকেন্দ্রিক বলতে দুইটা বৃত্তেরই একই কেন্দ্র, এইটা হলো কেন্দ্র। সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত হয়েছে, বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 9 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। তার মানে বড় বৃত্ত যেটা আছে সেটার ব্যাসার্ধ হচ্ছে এটা, আর ছোট বৃত্তটার ব্যাসার্ধ এটা। বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত? তো আমরা আস্তে আস্তে আগাই। বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ, বৃহত্তর বৃত্তের, এটা দেয়া ছিল বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 9 সেমি। তাহলে এর ক্ষেত্রফলটা আমরা বের করে নিই। অতএব বৃহত্তর বৃত্তের ক্ষেত্রফল, আমাদের বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্র আমরা পড়লাম যে পাই আর স্কোয়ার, তো সেইভাবে আমরা এখানে পায়ের মানটা যে কোনো 3.14 বা 1416 বসাতে পারো, আর আর এর মান ছিল 9 এর উপর স্কোয়ার, আর যে কোনো ক্ষেত্রফল হলে আমরা আগে বলেছি এককটা বর্গ হয়ে যাবে, অর্থাৎ এটা বর্গ সেন্টিমিটার। তো এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্টটা আসবে সেটা আমরা একটু ক্যালকুলেটরে করে নিচ্ছি। এটা হবে 254.34 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের টোটালি যে বড় বৃত্তটা দেখছো এটার ক্ষেত্রফল বের হয়ে গেল একদম পুরো বিষয়টার। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব যে ক্ষুদ্রতর যে বৃত্তটা ছিল আমরা সেইটা তুলবো, যে ক্ষুদ্রতর বৃত্তের, এখানে অনেকে ভাবতে পারো বৃহত্তম কেন বলছে না বা ক্ষুদ্রতম, আসলে তম হলে অনেকগুলোর মধ্যে তুলনা হয়, আর দুইটার তুলনা হলে তর দিয়ে বলতে হয়। ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ, তো এটাকে আমরা আর ধরে নিলাম, এটা যেটা 4 সেন্টিমিটার দেয়া ছিল এটা হচ্ছে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ। তো একইভাবে এই ক্ষুদ্রতর বৃত্তের আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে ওই একই সূত্র, অর্থাৎ পাই আর স্কোয়ার। তো আবারও আমরা পায়ের মানটা 3.14 আর আর এর মানটা আমরা 4 স্কোয়ার বসিয়ে এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 50.24 বর্গ সেমি। আর আমরা আগেও বলেছি পায়ের মান যেখানেই বসিয়ে আমরা অঙ্ক করব একটু প্রায় কথাটা লিখে দিতে হয়, যেহেতু মানটা অনেক ঘর পর্যন্ত আসলে থাকে, আমরা 2 ঘর নিয়ে যেহেতু কাজ করি। তো এখন বৃত্তদ্বয়ের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল, এটা মানে হচ্ছে এই যে কালো যে জায়গাটা আছে এই স্পেসটা। তো এই পুরো ক্ষেত্রফল থেকে আমরা যদি এই সাদা জায়গাটার ক্ষেত্রফল বিয়োগ দিই তাহলে কিন্তু এই ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। এখন আমরা এটা কোশ্চেন দেখে লিখবো যে বৃত্তদ্বয়ের পরিধির, এখানে লাস্টে যেটা বলা ছিল এটা দেখে লিখলেই হবে,
পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল। তো ওই বড় ক্ষেত্রফল থেকে আমরা ছোট ক্ষেত্রফল যদি মাইনাস করে দিই তাহলে 254.34 মাইনাস 50.24 আর এককটা সেই বর্গ সেন্টিমিটারই থেকে যাবে, বর্গ সেমি। তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 204.10, লাস্টের জিরোটা আমরা ছেড়েও দিতে পারি, এত বর্গ সেন্টিমিটার, এবং প্রায়টা আমরা ছাড়বো না, এটাও লিখে দেবো সাথে প্রায়। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পাঠ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.3 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আজকে হচ্ছে যে আমরা উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি প্লাস 10.1 বা 2 অনুশীলনীগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে এমসিকিউ এর জন্য দুটো গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। একটা হচ্ছে বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। এই বেলনটাকে অনেক সময় সিলিন্ডার দিয়েও বলা হয়। এখানে যে ছবিগুলো রয়েছে, এটা সমগ্র পৃষ্ঠের যে ক্ষেত্রফল, এটা সূত্র হচ্ছে 2πr ইন্টু r প্লাস এইচ, যেটা আমরা এই অনুশীলনীর একেবারে লাস্ট অঙ্কে গিয়ে পাবো। আমরা ধারাবাহিকভাবে যেহেতু করছি, এটা একসময় করব। এই যে দেখো, 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ হচ্ছে আর এর মান, একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা, এই এইচটা হলো উচ্চতা, যেটা 8 সেন্টিমিটার। বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আর পায়ের মানটা তো ফিক্সড করাই আছে, 3.1416, বা কোশ্চেনে 14 দেওয়া থাকলে আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করব। জাস্ট এই মানগুলো এই সূত্রে বসিয়ে দিলেই কিন্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের হয়ে আসবে। আর আরেকটা জিনিস আছে যে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ বাঁকা পৃষ্ঠের যে ক্ষেত্রফল, এটা সূত্র হচ্ছে 2πrh, যেখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে উচ্চতা, আর পায়ের মানটা তো ফিক্সড করাই আছে, আর 2 তো 2ই। তো এরকমই একটা অঙ্ক আমরা উদাহরণ 5-এ আমরা পেয়েছি। আর এরকম সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা অনুশীলনীর শেষে গিয়ে অঙ্কটা করব। তো আমরা উদাহরণ 5 যেহেতু আজকে করব, সেক্ষেত্রে আমরা এই অঙ্কটা দেখাচ্ছি যে একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ হচ্ছে 4.5 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। বেলনটির বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে পায়ের মান দেওয়া ছিল 3.14। তো যখন বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল বলবে তখন আমরা এই দ্বিতীয় সূত্রটা ইউজ করব। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে আগে জিনিসগুলো তুলে নেব। যে দেওয়া আছে বেলনের সমবৃত্ত ভূমিক, এটা আমরা লিখতে পারি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ, তো এটাকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, ব্যাসার্ধ। তো এই আর এর মান ছিল 4.5 সেন্টিমিটার। আর এর উচ্চতা দেয়া ছিল, এটাকে আমরা এইচ ধরবো। উচ্চতা এইচ সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তো এরপরেই আমরা জানি দিয়ে সূত্রটা লিখব, যে আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্র মানে হচ্ছে বাঁকা, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তো ওই যে উপরে আমরা সেকেন্ড সূত্রটা লিখেছি, যেটা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ 2πrh। তো সিম্পলি এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে 2টা তোই থাকলো, আর পায়ের মান এখানে অঙ্কে যেহেতু দেওয়া আছে 3.14, নর্মালি দেওয়া না থাকলে আমরা 4 ঘর পর্যন্ত নিয়ে করি সাধারণত, 3.1416 অথবা 22/7 ভগ্নাংশের ক্ষেত্রে। তারপরে আর এর মান যেটা ব্যাসার্ধ, এটা দেয়া ছিল 4.5 গুণন এখানে এইচ যেটা উচ্চতা দেয়া ছিল 6। আর যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করলে এককটা বর্গ লিখতে হয়। এগুলো যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার, আর সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি।
এখন তোমরা এটা বাকিটা ক্যালকুলেটরে আসলে গুণ করে ফেলতে পারবে। তো 2 গুণন 3.14 গুণন 4.5 গুণন হচ্ছে 6। তো এটা ক্যালকুলেটরে গুণ করলে যেটা দেখাবে সেটা হচ্ছে 169.56। এগুলো আসলে এমসিকিউ গুলোতেই মেইনলি আসে, বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের উদাহরণ 5-এর অ্যান্সার। তো এইভাবেই আসলে এই জিনিসগুলো আসে, আমাদের জাস্ট এই দুটো সূত্র আসলে মাথায় রাখতে হবে, তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবো অনায়াসে। তো আজকের পাঠ অনেক ছোট, আমরা এই পর্যন্তই শেষ করছি। আজকে পর্যন্তই, ধন্যবাদ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.3-এর হচ্ছে যে অনুশীলনীর যে এমসিকিউগুলো রয়েছে 1 থেকে 10 পর্যন্ত, এটা সলভ করছি। আমরা চতুর্থ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে প্রথমেই যে এমসিকিউটা রয়েছে এটা মাল্টিপল কোয়েশ্চেন। কোনো সমতলে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। তো এই কথাটা কিন্তু সত্য, হঠাৎ করে আসলে অনেকে বোঝে না। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বিন্দু আঁকা যায়। আর এখানে যেহেতু দুইটার কথা বলা হয়েছে, আমরা দেখো এখানে যদি একটা বিন্দু নেই, এইখানে একটা বিন্দু নেই, অর্থাৎ এখানে যদি আমরা এ নামকরণ করি আর এখানে বি নামকরণ করি, আর মাঝে আমরা একটা দেখো একটা লম্ব দিলে ভালো বোঝা যায়। তো একটা বৃত্ত আমরা দেখো এইভাবে এই দুটো সরল রেখাকে টাচ করে আঁকতে পারি। তারপরে আরেকটু যদি আমরা ছোট করে একটা আঁকি, যে এই যে বি কেও টাচ করলাম, এ কেও টাচ করলাম, এটা হাতে রাখার জন্য এরকম হচ্ছে কম্পাস দিয়ে সম্ভব। তারপরে আরো যদি একটু বড় ব্যাসার্ধ নিয়ে আমরা চাই যে আমরা এ আর বি দুটোকেই টাচ করব, তাহলে এইভাবে করা যাবে। এরকম অসংখ্য বৃত্ত আঁকা যাবে দুটো বিন্দু দিয়ে। তো এইটা আমাদের সঠিক উত্তর। নেক্সট, সমরেখ নয় এমন 3টি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায়। তো এই কথাটাও সত্যি যে একই সরল রেখার উপর অবস্থিত নয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত, এরকম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টা বিন্দু দিয়ে শুধুমাত্র একটা মাত্রই বৃত্ত আঁকা যাবে, এর বেশি আঁকা যাবে না। নেক্সট 3 নাম্বার, একটি সরল রেখা কোনো বৃত্তকে দুইটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে। তো আমরা কিন্তু অনুসিদ্ধান্তে পড়েছিলাম যে একটা সরল রেখা একটা বৃত্তকে দুইটার বেশি বিন্দুতে ছেদ করতে পারে না। যেমন এটা যদি বৃত্ত হয়, আমরা যদি একটা সরল রেখা দিই, দেখো এই যে দুইটা জায়গায় শুধুমাত্র ছেদ করলো, তাহলে এটা এরা বলছে যে দুইটার বেশি বিন্দুতে ছেদ করতে পারে, তাহলে এটা ভুল হবে, অর্থাৎ 1 আর 2, যেটা ক নাম্বার অপশনে ছিল আমাদের 1 আর 2। তো আমরা 1 নম্বরের উত্তর বলবো হচ্ছে 1-এর ক, যেটা 1 ও 2। নেক্সট আমাদের 2 নম্বর যেটা ছিল, 2 নম্বর কোশ্চেনে বলা আছে 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ বলা হয়েছে 2r, অর্থাৎ আর মানে আমরা জানি ব্যাসার্ধ, এই আরটাকে দেওয়া হয়েছে 2r হিসেবে। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে পরিধি হবে 4πr। তো বৃত্তের পরিধি যে সূত্র আছে, সি সমান হচ্ছে 2πr। হ্যাঁ, যেখানে আর মানে আমরা জানি ব্যাসার্ধ, তো এখানে আর এর মানটা বলে দেওয়া হয়েছে 2r, তাহলে এই আর এর জায়গায় যদি আমরা 2r বসাই, তাহলে হচ্ছে 2π গুণন 2r, তাহলে এটা গুণ করলে 2 দুগুণে 4, আর এখানে সরি এটা আর ছিল, আর এর মান 2r, তাহলে 2 দুগুণে 4, আর এদিকে হচ্ছে পাই আর, তাহলে পরিধিটা আসছে 4πr। তাহলে যে 2-এর 1 নম্বরটা ছিল এটা কিন্তু সঠিক উত্তর। ব্যাস বলা আছে 4r, তো ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। সো ব্যাসার্ধ জানা থাকলে ব্যাস বের করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়। তো একে আমরা 2 দিয়ে গুণ করলে 2r গুণন 2 করলে 2 দুগুণে 4, 4r, তাহলে এটাও সত্য। আর ক্ষেত্রফল বলা আছে 2πr²। তো নরমালি দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², যেখানে rটা হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে r এর মান যেহেতু 2r বলা হয়েছে, তাহলে পাই থাকলো, আর r এর জায়গায় যদি আমরা 2r লিখে তারপর স্কয়ার করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে পাই, আর এইটা 4 হয়ে যায় 4r²। তো এই 4টা যদি আমরা সামনে দিই, তাহলে 4πr², কিন্তু এখানে এটা ভুল, এখানে দেওয়া আছে 2πr², 4πr² হলে সঠিক হতো, অর্থাৎ এটার উত্তর আমাদের ক নাম্বারটা 1 ও 2, 2-এর ক, যেটার সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। তো নেক্সট আমরা 3 নাম্বার যে এমসিকিউটা রয়েছে আমরা সেটা সলভ করছি। 3 নম্বরে যেটা ছিল,
যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত সেন্টিমিটার। তো এটা আমরা যদি এখানে রাফলি আসলে করি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আমরা আনুমানিক একটা বৃত্ত আঁকলাম, যার ব্যাসার্ধ হচ্ছে ধরো যে আর, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মান হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত। বৃত্তের কেন্দ্র থেকে আমরা 6 সেন্টিমিটার যদি একটা জ্যা এঁকে নেই এইভাবে, হ্যাঁ, তো এইখান থেকে আমরা 6 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত হবে। তো আমরা আসলে এই চিত্রটা না দিয়ে একটু অন্যভাবে দেখাই। তো এই যে আমরা জ্যাটা আঁকলাম, দেখো এটা এই জ্যাটার আমাদের দৈর্ঘ্য হলো কত, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তো এইখান থেকে আমরা ব্যাসার্ধটা আসলে আলাদাভাবে নেওয়া যাবে না, এইটার সাথে হয় এইটা বা এটা নিতে হবে। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব তোমরা জানো ব্যাসার্ধ, তো এই ব্যাসার্ধের মাপটা দেয়া হয়েছে হলো 3 সেন্টিমিটার। আমরা যদি এটা নামকরণ করি এইভাবে, তাহলে আমরা দেখছি যে এইখানে এই পুরোটা হচ্ছে আমাদের জ্যা, যেটা 6 সেন্টিমিটার। তো আমরা উপপাদ্যগুলো পড়েছি যে ব্যাস ভিন্ন কোনো জ্যা, কেন্দ্র থেকে যদি ব্যাস ভিন্ন জ্যায়ের উপর আমরা লম্ব আঁকি তাহলে ওই লম্ব ওই জ্যাটাকে সমান 2 ভাগ করে, অর্থাৎ এই অংশটা তাহলে হবে 3 সেন্টিমিটার। তো এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে আমরা আরো আসলে ভালো করে জিনিসটা বোঝানোর জন্য চিত্রটা একটু বড় করে দিই। এটা হচ্ছে আমাদের জ্যাটা, যেটা 6 সেন্টিমিটার ছিল। তো এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটার মাপ দেওয়া ছিল 3 সেন্টিমিটার। আমরা একটু নামকরণ করি, ও এ বি। তো এই এবির মাপটা দেওয়া ছিল 6, তাহলে এইখান থেকে আমরা যদি লম্ব আঁকি তাহলে এই লম্বটা এই এবি কে সমান 2 ভাগ করে দিবে, অর্থাৎ এটা পুরোটা যদি 6 হয়, তাহলে এই অংশটা তার অর্ধেক হবে। এটা যদি আমরা এম নাম দিই, এম এর মান হবে 3। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পড়েছি যে অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের সমষ্টি। তো এটা যেহেতু লম্ব সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, হ্যাঁ, অর্থাৎ ও এ স্কয়ার সমান হচ্ছে এ এম স্কয়ার প্লাস ও এম স্কয়ার। তো এখান থেকে আমরা যদি মানগুলো বসাই, ও এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ারে 9, এ এম এর মানও 3, এটাও 9, প্লাস এখানে হচ্ছে ও এম স্কয়ার। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি, একটা 9 যদি আমরা এই পাশে পাঠাই, 9 মাইনাস 9 করলে 0 হয়, তারপরে 0 ও এম সমান √0 করলেও আসলে এটা 0ই থেকে যায়, হ্যাঁ। সো এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু 0ই আসছে। আমরা ঘ নাম্বার অপশনে দেখছি যে 3-এর ঘ নাম্বারে অ্যান্সার দেওয়া ছিল 0, তো এটা কিন্তু উত্তরটা 0ই হবে আমাদের। এটা আমরা 3 নাম্বারটা করলাম, 3-এর ঘ 0। তো এরপর আমরা 4 নাম্বার এমসিকিউটা দিই। এখানে হচ্ছে একক ব্যাসার্ধ, একক মানে 1 ধরতে হয়, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত, অর্থাৎ আর এর মান হচ্ছে 1। তো আর এর মান যদি 1 হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কয়ার। তো সেক্ষেত্রে পাই এর মান আমরা জানি যে 3.14, তবে এখানে অপশনে দেখো পাই সহ যেহেতু আছে, তো আমরা পাইয়ের মানটা বসাবো না। পাই ডট আর এর মান 1 স্কয়ার করলে ওটা একই হবে, আর গুণনের সময় একের কোনো ভ্যালু থাকে না। সো পাই যে এখানে আছে পাই বর্গ একক, অর্থাৎ 4-এর গ নাম্বার অ্যান্সারটা আমাদের এখানে রাইট অ্যান্সার। 4-এর গ, যেটার অপশন ছিল শুধু পাই। তো এরপরে আমরা 5 নাম্বারটায় যাব। 5 নম্বরে ছিল কোন বৃত্তের পরিধি 23 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত। তো সিম্পলি বৃত্তের যে পরিধির সূত্র আছে সি সমান 2 পাই আর, হ্যাঁ, এখান থেকে আমরা জিনিসটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। আমরা এটা 5 নম্বর কোশ্চেনে আসছি। 5 নম্বর, তো পরিধির জায়গায় আমাদের যে মানটা দেওয়া ছিল সেটা হচ্ছে 23 সমান 2 গুণন পায়ের মানটা আমরা যদি 3.14, নর্মালি দেওয়া না থাকলে আসলে 4 ঘর পর্যন্ত ধরলে ভালো হয়, 1416, আর আর এর মানটা চাওয়া হয়েছে, এটা হোয়াট থাকলো। নেক্সট আমরা এই পুরো সাইডটা ট্রান্সফার করে নিতে পারি, এই ডান পাশের পক্ষটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের এই অবস্থা হচ্ছে, আর আমরা যেটা 23 ছিল এটা ডান পাশে পাঠালাম। তো নেক্সট আমরা এখান থেকে আর এর মান বের করতে গেলে এটা আর এর সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা এইভাবে যদি নিচে বসিয়ে দিই 2 গুণন 3.1416,
আর যেহেতু তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড, তোমরা এটা ক্যালকুলেটরে আসলে ক্যালকুলেশন করতে পারো, সেক্ষেত্রে এই নিচেরটা আগে গুণ করে নেবে, তারপরে 23 ভাগ সেই গুণফলটা দিলে যেটা রেজাল্ট দেখাবে 3.66 প্রায়। তো অপশনে এরকম কাছাকাছি মান যেটা আছে আমরা সেটাকেই রাইট অ্যান্সার হিসেবে শনাক্ত করব। তো এখানে 3.66 সেন্টিমিটার প্রায়, যেটা খ নাম্বারে ছিল। সো 5-এর খ নাম্বারটাই আমরা রাইট অ্যান্সার বলবো, যে 3.66 সেমি প্রায়। তো এরপর আমরা 6 নাম্বারটা আসছি। এখানে মোট 10টা এমসিকিউ ছিল আমাদের। তো 6 নাম্বার যে কোশ্চেনটা ছিল, 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখাচ্ছি। এখানে আছে 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এককেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। তো আমরা এটা যদি ছবি আঁকাই তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আমরা একটা বড় বৃত্ত আঁকি, এই বৃত্তটার আমরা ব্যাসার্ধ ধরলাম ধরো যে 3 সেন্টিমিটার, সমকেন্দ্রিক মানে একই কেন্দ্র বিশিষ্ট হতে হবে। তো এইখান থেকে আমরা আর একটা যদি ছোট বৃত্ত আঁকি ওই কেন্দ্রকে কেন্দ্র করেই, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে এই যে এতটুকু অংশ হচ্ছে এর ব্যাসার্ধ, যেটার মাপ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এইভাবে যদি লিখি যে বড় বৃত্তের ব্যাসার্ধ, এরকম উদাহরণে আমরা একটা করেছি, বড় বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা বড় হাতের আর দিয়ে ধরি সুবিধা হবে, এটা হলো 3 সেন্টিমিটার। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা ছোট আর দিয়ে ধরলাম, এটা হলো 2 সেন্টিমিটার। তো এই ক্ষেত্রে আমরা দেখো এই যে মাঝের যে এই অংশগুলো রয়েছে এইটার ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে, হ্যাঁ, যেটা বলা হয়েছে যে দুইটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল। তো এটা সিম্পলি আমরা যদি বড় বৃত্তের ক্ষেত্রফলটা বের করি তাহলে পুরো স্পেসটা বের হয়ে যাবে, আর ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করলে এই স্পেসটা বের হবে, তারপরে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ দিলেই ওই ফাঁকা জায়গাটা বের হবে রাস্তার অঙ্কগুলোর মতো। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে আমরা বের করি। বড় বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা আমরা বড় হাতের আর ধরেছি, পাই আর স্কোয়ার। তো সেক্ষেত্রে পায়ের মান আমরা যদি 3.1416 এটা রাখি, আর এখানে বড় হাতের আর যেটা ছিল 3, তাহলে 3 স্কোয়ার করলে হচ্ছে 9 এত বর্গ সেন্টিমিটার। তো এটা আমরা যদি গুণ করে নেই তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, পায়ের মানটা আমরা না বসিয়েও কিন্তু অঙ্কটা সলভ করতে পারি। যেহেতু আমরা এই কারণেই বসাবো না যে এখানে অপশনগুলোতে দেখো যে পাই সহ আছে, এই জন্য আমরা পায়ের মানটা এখানে আসলে বসাবো না, জাস্ট পাইটা আমরা রেখে দেব। তাহলে পাই যদি রেখে দিই তাহলে এটা 3 স্কোয়ারের 9 পাই এত বর্গ সেন্টিমিটার। আর ছোট বৃত্তের ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে পাই ছোট আর স্কোয়ার। তো ছোট আর এর মান ছিল 2 স্কোয়ারে 4 হয়, অর্থাৎ 4 পাই। তাহলে এখন এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল মাইনাস করলে 9 পাই থেকে 4 পাই বিয়োগ দিলে 5 পাই আসে। অপশনে যেহেতু পাই সহ আছে, এটা ঘ নাম্বারে ছিল, 6-এর ঘ। এটা আমাদের দেখতে হবে, অপশনে যখন আমরা দেখবো যে পাই সহ আছে তখন আমরা পায়ের মানটা কিন্তু বসাবো না। তো 6-এর আমরা দেখলাম যে 6-এর হচ্ছে ঘ নাম্বার অ্যান্সারটা রাইট। তো এরপর আমরা 7 নাম্বার যে অপশনটার প্রশ্নটা রয়েছে আমরা সেটা সলভ করি। কোনো গাড়ির চাকার ব্যাস 38 সেন্টিমিটার হলে দুইবার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা চাকার পরিধি যত, সেটা একবার ঘুরলে ততটুক যায়। তো এটাকে আমরা পরিধিতে রূপদান করব। দেখো পরিধির আমরা সূত্র জেনেছি যে সি সমান হচ্ছে 2 পাই আর। তো এটা ব্যাসকে আমরা জানি 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ আসে, ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয়। তো ডি এর মান হচ্ছে 38। এখান থেকে আমরা ব্যাসার্ধ আর এর মান, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 38 ভাগ 2 অর্থাৎ 19 আসে, 19। তো এইখান থেকে আমরা এখন পরিধিটা যদি বের করে নিই তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 2 গুণন পায়ের মানটা আমরা 3.1416 দিলাম, আর আর এর মানটা আমরা দিচ্ছি হচ্ছে 19। তো এই তিনটা সংখ্যা আমরা যদি ক্যালকুলেটরে গুণ করে ফেলি তাহলে এটা মোটামুটি দেখাবে 119 দশমিক, একটু ঘর বেশি করে রাখলেই ভালো হয় যেহেতু এটা ফাইনাল অ্যান্সার না এখনো, 3808 সেন্টিমিটার। তো এই হলো পরিধি। তাহলে একটা জিনিসের পরিধি যত সেটা একবার ঘুরলে ততটুক যাবে।
তো এখানে যেটা বলা হয়েছে দুইবার ঘুরলে কতটুক যাবে, তাহলে একবার ঘুরে যদি এতটুক যায় তাহলে দুইবার ঘুরলে এটাকে আমরা 2 দিয়ে জাস্ট গুণ করে নেব। আর এটা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 238.76। এখানে এসে আমরা 2 ঘর নিয়ে নেব দশমিকের পর, এত সেন্টিমিটার প্রায়। তো এটা আমরা অপশনে দেখব 238, হ্যাঁ ঘ নাম্বার অপশনে ছিল 238.76, অর্থাৎ 7-এর ঘ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। 238.76 সেন্টিমিটার প্রায় ছিল। এরপর আমরা 8 নাম্বারটা আসছি। এখানে আমাদের চিত্র দেয়া আছে একটা, 8, 9, 10 এখান থেকে আমাদের উত্তর করতে হবে। তো চিত্রে ও হলো বৃত্তটার কেন্দ্র আর বিইর মান দেয়া আছে। বিই হলো এই অংশটা যেটা 4 সেন্টিমিটার। তো আমরা দেখছি যে এটা ব্যাস ভিন্ন জ্যা, এটাও একটা ব্যাস ভিন্ন জ্যা। আমরা আগে শিখেছি যে ব্যাস ভিন্ন কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব আঁকলে, যেহেতু এটা এইভাবে দেয়া আছে তাহলে এটা সমকোণ, তাহলে সেক্ষেত্রে সেই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এই আর বি কিন্তু সমান। আবার এই পাশটাও তাই হবে, যেহেতু এটা লম্ব দেখানো হয়েছে তাহলে এইটা হচ্ছে যে এফ বিন্দুতে এই সিডি জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়েছে। তো আমরা কোশ্চেনে দেখি যে কোশ্চেনে আসলে কি চাওয়া হয়েছে। ওই সমান ওএফ হলে সিডি কত? ওই সমান ওএফ বলা আছে। আমরা আবারও ছবিটা দেখি। এই যে ওই আর ওএফ সমান, অর্থাৎ কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, যে লম্ব দূরত্ব দুটো সমান দেয়া আছে। আর এখানে চাওয়া হয়েছে যে সিডির মানটা কত হবে। তো এই সিডির মান আমাদেরকে বের করতে হবে। তাহলে যখনই কেন্দ্র থেকে দুইটা জ্যা সমান দূরে অবস্থিত হয় তখন সেই জ্যা দুটো কিন্তু সমান হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখছি যে বিইর মানটা যদিও দেওয়া আছে, এই বিইর মান হচ্ছে 4, তাহলে এই পুরোটা হবে ডাবল হবে, অর্থাৎ 8। তাহলে এটা যদি 8 হয়, সিডিও তাহলে 8। এইভাবেই কিন্তু আমরা মানটা বের করে ফেলতে পারবো, যেটা আমাদের 8 সেন্টিমিটার। অপশন ঘ নাম্বারে মনে হয় আছে, হ্যাঁ আছে, এই যে ঘ নাম্বার অপশনে আছে 8 সেন্টিমিটার। তো 8-এর অ্যান্সার হবে ঘ নাম্বারটা, যেটা 8 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা 9 নম্বরটা দেখছি। 9 যেটা ছিল এবি সমান সিডি, ওই চিত্রই, হ্যাঁ, এবং ওই সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? তো এখানে এবি আর সিডি সমান, এটা আমরা আগেও বের করে ফেলেছি, এই দুটো সমান। হ্যাঁ, আর যেটা তথ্য আছে সেটা হচ্ছে ওইর মানটা 3 সেন্টিমিটার। এখানে এই যে ওইটাকে বলা হয়েছে 3 সেন্টিমিটার। তো এখান থেকে চাওয়া হয়েছে হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ কত। তো সিম্পলি আমরা দেখো এখান থেকে একটু ছবিটা যদি এঁকে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইটা ছিল আমাদের এবি, আর এইটা আমাদের ও কেন্দ্র ছিল, হ্যাঁ, আর এইখানে ছিল ই। তো আমরা 9 নম্বর যে কোশ্চেন ছিল, এখানে বলা হয়েছে যে এবি আর সিডি এই দুটো সমান, এবি আর সিডি সমান, হ্যাঁ, আর যেটা বলা হয়েছে ওইর মান হচ্ছে এই ও ই, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো ওই যদি 3 সেন্টিমিটার হয়, এখন বৃত্তটার ব্যাসার্ধ চাওয়া হয়েছে। তো ব্যাসার্ধ মানে আমরা জানি যে এই কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব, এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। হ্যাঁ, তো আমরা দেখো এই জায়গাটায় আমরা কিন্তু অলরেডি হচ্ছে যে সিডির মানও পেয়ে গেছি, আর বির মান আমাদের দেয়া ছিল, এই বির মানটা হচ্ছে 4। এটা যদি 4 হয়, আর ওইর মানটা আমাদের 9 নম্বর কোশ্চেনে বলে দেওয়া হয়েছে, ওইর মান হচ্ছে 3, ওই হলো 3। আর এইখানে আমাদের বিই হচ্ছে 4। তো বি যদি 4 হয় তাহলে এইটাও 4, এইর মাপও হচ্ছে 4, যেহেতু এটা সমদ্বিখণ্ডিত হয়েছে মধ্যবিন্দু। হ্যাঁ, তাহলে আমরা এই অংশটা যদি যোগ করে নেই, এই পাশটা যোগ করলেও হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই যে অতিভুজের উপরে স্কয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কয়ারের যোগফল, এই কাজটা যদি করি তাহলে আমাদের হচ্ছে এ ও স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস ও ই স্কয়ার। তো এইখান থেকে আমাদের যেটা মান চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে ব্যাসার্ধ, অর্থাৎ এই এ ওর মানটা বের করতে হবে। তো এইর মান আমরা 4, তাহলে 4 স্কয়ারে হচ্ছে 16, প্লাস ওইর মান আমরা হচ্ছে 3 ছিল,
3 স্কোয়ার করলে 9, তাহলে 16 আর 9 হচ্ছে 25। তারপরে এই স্কোয়ারটা যদি আমরা রুট করি তাহলে এটা 5 আসছে নর্মালি। তো গ নাম্বার অপশনে ছিল এটা, 9 গ। 9 গয়ে দেখো 5 রয়েছে, তো এটা 9 নম্বরের অ্যান্সার হবে গ নাম্বারটা, অর্থাৎ 5 সেন্টিমিটার। তো লাস্ট কোয়েশ্চেনে আমরা চলে আসছি, যেটা 10 নম্বর কোয়েশ্চেন ছিল। তো এখানে বলা হয়েছে এ বি গ্রেটার দেন সিডি হলে, মানে এ বিটা যদি বড় হয় সিডিটা ছোট হয়, তাহলে নিচের কোনটা সঠিক। তো এখানে একটা আমরা থিওরি পড়েছিলাম যে দেখো এ বি জ্যাটাকে বড় বলা হয়েছে, তো এটা আমরা দেখো এটা যদি এ বি জ্যা ভাবি, এ বি আর সিডিটা ছোট করতে গেলে দেখো তুমি যত এই দিকে আসবে তত কিন্তু বড় হবে, এই দিকে চাপতে হবে এই দিকে, তাহলে সিডিটা ছোট আছে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, এরকম উপপাদ্য আমরা পড়েছি যে বৃত্তের যদি বড় জ্যা হয়, বড় জ্যা কেন্দ্র থেকে দূরে অবস্থিত হয়। হ্যাঁ, আর যেটা ছোট, সরি ভুল বললাম, যে বড় জ্যা, হ্যাঁ বড় জ্যা, বড় যে জ্যাটা বড় হবে সেটা কেন্দ্র থেকে দূরে হয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এবি জ্যাটা যদি বড় হয়, তাহলে আর এদের দূরত্ব বলতে আসলে লম্ব দূরত্বগুলো বোঝায়। এখানে আমরা যদি লম্ব আঁকি, তাহলে এখানে দেখো অপশনগুলো, এ বি গ্রেটার দেন সিডি হলে নিচের কোনটি সঠিক। তাহলে সিএফ লেস দেন বিই, সিএফ হচ্ছে এই অংশটা, সিএফ লেস দেন বিই বলা হয়েছে। আরেকটা আছে হলো ওই গ্রেটার দেন ওএফ, এগুলো ছিল তাদের লম্বগুলো, ওই আর ওএফ। হ্যাঁ, এটা থেকে আমাদের উত্তরগুলো হবে ওই ওএফ। তারপরে থার্ড অপশন ছিল ওই ছোট, মানে ওই লেস দেন ওএফ, এটা ছিল আমাদের থার্ড অপশন। আরেকটা ছিল ওই সমান ওএফ। আসলে এই লম্ব দূরত্বগুলো দিয়েই কিন্তু অ্যান্সারটা হবে, অর্থাৎ আমরা এখানে দেখো ওইটা হচ্ছে যে ওইটা হচ্ছে ছোট হবে, মানে যে যেটা হচ্ছে বড় হয়, হ্যাঁ সেইটা কেন্দ্র থেকে কাছে হয়, কেন্দ্র থেকে কাছে হয়। যেমন এই চিত্রটা আমরা যদি আরো বড় করে দেই, আচ্ছা তাহলে এখন দেখো আমাদের বুঝতে সুবিধা হবে। এখন এখানে এবি যেটা বড় ছিল, তো আমরা যদি যে এইরকম করে আঁকি তাহলে ছোট হয়, আমরা যদি এইরকম বড় আঁকতে চাই তাহলে সেটা দেখো কেন্দ্রের কাছে চলে যায়। এইটা ছিল ওই মনে করো, হ্যাঁ তাহলে এবি যেটা বড় ছিল আর সিডি যেটা বলা ছিল যে ছোট। তো সিডি যদি ছোট হয় তাহলে কিন্তু এটা এই দিকে চেপে আসবে, অর্থাৎ কেন্দ্র থেকে দূরে সরে আসবে, আর এটা বড় যেটা কেন্দ্রের কাছে হয়। তাহলে এই এই যে লম্বটা ওএফটা, এইটা দেখো যে বড় হয়, অর্থাৎ ওইটা ছোট হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে গ নাম্বার অপশনে ছিল ওই লেস দেন ওএফ, এটাই রাইট অ্যান্সার হবে, অর্থাৎ বড় জ্যা সবসময় কেন্দ্রের কাছে হয়। তো কেন্দ্রের কাছে হলে তার যে লম্ব দূরত্বটা বা লম্বটা সেটা ছোট হবে, কাছে হওয়া মানে ছোট হওয়া, অর্থাৎ 10-এর গ নাম্বারটা এখানে আমাদের রাইট অ্যান্সার, 10-এর গ, যেটা অপশনে ছিল ওই লেস দেন ওয়েভ। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। আমরা পরবর্তী পার্টে ধারাবাহিকভাবে বাকি বিষয়গুলো সলভ করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.3-এর পঞ্চম পার্টের ক্লাসটা করছি। যারা আগের পার্টগুলো দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 11 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল অনুশীলনীর, সেটা করছি। এখানে বলা হয়েছে পছন্দ মতো কেন্দ্র এবং ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাস ব্যবহার করে একটি বৃত্ত আঁকো। বৃত্তের উপর কয়েকটি ব্যাসার্ধ আঁকো, মেপে দেখো সবগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কিনা। তো আমরা জানি যে একই বৃত্তের ব্যাসার্ধগুলো আসলে সমান হয়। ব্যাসার্ধ আসলে কিছুই না, আসলে আমাদের উপরে ক্যামেরা থাকার কারণে আসলে ছবিটা আঁকতে সমস্যা হয়, যার কারণে আমরা আগে এঁকে নিয়েছি। তো এই যে আমরা যে একটা মাপ নিয়ে যে বৃত্তটা আঁকি, এটাকেই আসলে ব্যাসার্ধ বলা হয়। কম্পাসটা আসলে যে পরিমাণ ফাঁক করে আমরা বৃত্তটা আঁকি, এটাই ব্যাসার্ধ। তো বৃত্ত তোমরা আঁকতে পারবে এইভাবে, বৃত্তটা আগে এঁকে নেবে। তারপরে এইখানে আমরা কয়েকটা ব্যাসার্ধ আঁকতে বলেছে। ব্যাসার্ধ মানে হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তো আমরা মোটামুটি এখানে আসলে উল্লেখ করেনি যে কয়টা, আর তোমাদের অবশ্যই পেন্সিল কম্পাস ইউজ করে করতে হবে। আমরা ভিডিওতে আসলে ভালো দেখার জন্য পেন ইউজ করছি। তো এইখানে কয়েকটি ব্যাসার্ধ বলেছে, তো আমরা 3-4টা ব্যাসার্ধ এঁকে নেব। এটা একটা ব্যাসার্ধ, বিভিন্ন দিকে আমরা আঁকতে পারি। হ্যাঁ, এইখান থেকে এইটা একটা ব্যাসার্ধ,
তো ওরা দেখতে চাচ্ছে যে একই বৃত্তের ব্যাসার্ধগুলো যে সমান হয়, সেই সমানটা তোমার হয়েছে কিনা। তো এগুলো যদি আমরা নামকরণ করি তাহলে এইখানে আমরা এ নাম দিই, হ্যাঁ, এটাকে আমরা বি নাম দিই, আর এটাকে আমরা সি নাম দিই। এখন জাস্ট এখানে আমরা একটু বর্ণনা করব যে চিত্রে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই ব্যাসার্ধগুলো আমরা বলবো যে আমরা তিনটা এঁকেছি, ও এ, তারপরে হচ্ছে ও বি, আর একটা হচ্ছে আমাদের ও সি। হ্যাঁ, তিনটি ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধগুলো আমরা এখন স্কেল দিয়ে মেপে দেখব যে এগুলো আসলে একই মাপের হবে। হ্যাঁ, এই জিনিসটাই এখানে আসলে চাওয়া হয়েছে। তো স্কেল দিয়ে যদি আমরা মাপি তাহলে দেখো এটা আমাদের হচ্ছে 2.1 সেন্টিমিটার আসছে। তো সবগুলোই আসলে তাই আসতে হবে, এই যে 2.1। হ্যাঁ, এটাও দেখো তোমাদের ভিন্ন আসতে পারে, যে মাপে তোমরা বৃত্তটা আঁকবে হ্যাঁ সেটাই হবে সেই ব্যাসার্ধের মাপ। তো এখানে আমরা এটা লিখে দেব যে এখানে ও এ সমান ও বি, যেহেতু তিনটাই সমান আমরা একবারে এইভাবে লিখে দিতে পারি, সমান ও সি সমান হচ্ছে 2.1 সেমি। তো এটাই, এখানে আর কিছুই নেই। হ্যাঁ, তো ওখানে যেহেতু বলা হয়েছিল মেপে দেখো সবগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কিনা, এখন আমরা বলবো যে অতএব সবগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তো এটাই আসলে এটার অ্যান্সার, এখানে আর তেমন কিছু নেই। এরপর আমরা হচ্ছে 12 নম্বর যে কোয়েশ্চেনটা আছে আমরা সেটা সলভ করছি, 12 ক। তো এখানে যেটা বলা ছিল যে নিম্নবর্ণিত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। তো পরিধির সূত্র আমরা পড়েছি যে সি সমান 2 পাই আর। হ্যাঁ, আমরা সেই ফর্মুলায় এগুলো করব। তো নিচে যেগুলো দেওয়া ছিল এগুলো হলো ব্যাসার্ধ। আমরা যদি এইভাবে লিখি যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করেছিলাম। ব্যাসার্ধর ইংলিশ হচ্ছে রেডিয়াস, এটা সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, আর সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তো এখন এখানে পরিধি চাওয়া হয়েছে, আমরা এখন পরিধির সূত্রে চলে যাই। আমরা জানি বৃত্তের পরিধি, এই পরিধিকে আমরা সি দিয়ে প্রকাশ করেছিলাম। পরিধি সি সমান 2 পাই আর। তো পাইয়ের মান ফিক্সড করাই, কখনো যদি অঙ্কে দিয়ে দেয় তখন আমরা সেটা ইউজ করি, আর দিয়ে না দিলে মোটামুটি আমরা 3.1416 4 ঘর পর্যন্ত নিলেই হয়। তো এগুলোর জন্য আসলে আমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করব, তবে সেক্ষেত্রে এখন তোমরা বলতে পারো যে পাইয়ের মানটা আমরা কত ধরবো। হ্যাঁ, মোটামুটি 3.14 ধরলেও হয়। তারপরে 4 ঘর রাখলে, দশমিকের পর 4 ঘর রাখলে আসলে অনেকটা কাছাকাছি অ্যান্সার চলে যায়। 3.1416 আমরা দেখবো যে উত্তরমালাও এখানে আছে, কোনটা ওরা ইউজ করেছে। তো এখানে আমরা 2 দিলাম, গুণন হচ্ছে 3.1416 দিলাম, আর আর এর মানটা আমরা দিলাম 10। আর পরিধির এককে কিন্তু কখনো বর্গ হবে না, ক্ষেত্রফল হলে বর্গ সেন্টিমিটার হতো, এখানে সেন্টিমিটার এককটাই থাকবে। তো এটা আমরা যদি ক্যালকুলেটরে এখন গুণ করে নেই তাহলে আমরা দেখি রেজাল্টটা কি দাঁড়ায়। 2 গুণন 3.1416 গুণন হচ্ছে 10। তো এটা গুণ করলে 62.832, এটা আসছে হলো 62.832। তো দশমিকের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে মোটামুটি এই তৃতীয় ঘরটা আমরা হলো স্ট্যান্ডার্ড হলো দশমিকের পর 2 ঘর লেখা, সেক্ষেত্রে এই তৃতীয় ঘরটা 1 2 3 এটা 5 থেকে 9 এর মধ্যে যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে এটা বাদ দেওয়ার আগে এই আগের অঙ্কটার সাথে 1 যোগ করে দিতে হয়। যেমন এই 2 এর জায়গায় যদি 5 6 7 8 9 এই কোনো একটা অঙ্ক থাকতো তাহলে আমরা এটা 83 এর জায়গায় 84 করে দিয়ে সেটা প্রায় লিখে দিতাম। আর যদি তৃতীয় অঙ্কটা 5 এর নিচে হয় তাহলে হচ্ছে ওটা অটোমেটিক বাদ দিয়ে আমরা এই 2 ঘর পর্যন্তই রাখবো। কিন্তু দুই ক্ষেত্রেই 1 যোগ করার বিষয় থাকলেও না থাকলেও এখানে আসলে প্রায় লিখে দিতে হয়, সেন্টিমিটার প্রায়।
দশমিকের পর 2 ঘর আসলে স্ট্যান্ডার্ড রাখা হয়। তো এটা তোমাদের বইয়ের উত্তরে যেমন 1 ঘর রেখেছে, 2 ঘর রাখলে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা কোনো সমস্যা না। তো নেক্সট আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে এই একই বিষয়, জাস্ট ব্যাসার্ধটা দেওয়া আছে 14 সেন্টিমিটার। তো আমরা সেটা যদি তুলে নেই, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 14 সেন্টিমিটার। তারপরে এর পরিধি চাওয়া হয়েছে। এখন আমরা জানি দিয়ে সূত্রটা লিখে দিই। আমরা জানি বৃত্তের পরিধি, সি সমান হচ্ছে 2 পাই আর। তারপরে 2 রাখলাম আমরা, আর পাই এর মানটা আমরা বসালাম 3.1416, আর আর এর মানটা আমরা দিলাম 14, আর এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে একবারে সেন্টিমিটারটা লিখে দেব। এরপর এটা আমরা যদি এখন ক্যালকুলেটরে গুণ করি, তাহলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 2 গুণন 3.1416 গুণন হচ্ছে 14। তো এটা আসছে হলো 87 পয়েন্ট, আমরা পুরোটাই লিখে দেখাচ্ছি, 9648। তো এইটা দেখো 4 ঘর দেখাচ্ছে, আমরা যেহেতু 2 ঘর নেব, এই তৃতীয় ঘরটা দেখতে হবে যে 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক হলে আগের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে, 96 থেকে 97 করতে হবে। কিন্তু তৃতীয় ঘরটা যেহেতু 4 আছে, তাহলে আমরা 1 যোগ করব না। সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা রাখবো 87.96 সেন্টিমিটার প্রায়। তো তোমাদের বইয়ে এই জায়গাটায় আমরা দেখলাম যে 92 আছে, আসলে ওরা মনে হয় 3.14 দিয়ে করেছে, এটা কোনো সমস্যাই না, এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আমরা একটু চেক করে দেখি, 2 গুণন 3.14 গুণন হচ্ছে 14, হ্যাঁ এটা করলে 92 আসে। তবে আসলে পায়ের মানটা তুমি যত বেশি ধরবে তত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। কোশ্চেনে যদি আসলে পায়ের মানটা বলে দেয় যে 3.14, তাহলে তোমরা সেটা ইউজ করবে, আর না হলে 4 ঘর করে নিলেই বেশি ভালো হয়, এটা নিশ্চিন্তে। এরপর লাস্ট যে অঙ্কটা আছে এটা হচ্ছে গ। তো এইখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 21 সেন্টিমিটার, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 21 সেন্টিমিটার। তো এখান থেকে পরিধি চাওয়া হয়েছে, আমরা এখন পরিধির সূত্রে চলে যাব। আমরা জানি বৃত্তের পরিধি সি সমান হচ্ছে 2 পাই আর। তারপরে আমরা যদি এখানে মান বসাই, 2 পায়ের মানটা আমরা 3.1416, আর ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 21। এটা আমরা এখন ক্যালকুলেটরে গুণ করি, এটাও বইয়ে হয়তো বা 3.14 দিয়ে অ্যান্সারটা করেছে। আমরা যেটা বললাম যে 1416 রাখলে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তো 2 গুণন 3.1416 গুণন হচ্ছে 21, তো 131.9472, 131.9472 সেন্টিমিটার। তো এখানে আমরা যদি 2 ঘর রাখি, এখানে দেখো তৃতীয় ঘরটা 1 2 3 7 আছে, 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক হলে আগের অঙ্কের সাথে 1 যোগ করে দিতে হয়, অর্থাৎ 131.95, তারপরে আমরা এটা প্রায় লিখে দেব, সেন্টিমিটার প্রায়। তো এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে 3.14 ধরার চেয়ে। হ্যাঁ, যখন পায়ের মানটা আসলে দেয়া থাকে না, বইয়ের অ্যান্সারে যেমন এটা 8 আছে, এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকো যে তোমরা যত বেশি দশমিকের পর ঘর রাখবে ততই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এটাই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আমরা ধারাবাহিকভাবে পরের পার্টগুলো বাকি অঙ্কগুলো সলভ করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা বৃত্ত অধ্যায়ের অর্থাৎ 10.3 অনুশীলনীর ষষ্ঠ পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকের পাঠে আমরা 13 আর 14 এই দুটো অঙ্ক করব। তো 13 নম্বরে যেটা বলা ছিল যে নিম্ন বর্ণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো
তো এখানে ব্যাসার্ধ দেওয়া ছিল, আমরা তুলে নিলাম। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর, আর দিয়ে প্রকাশ করা হয় ব্যাসার্ধকে, 12 সেন্টিমিটার। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা এখন সেই সূত্রটা লিখব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তো এখানে পায়ের মানটা আমরা আগে বলেছি যে 3.14 বসাতে পারো অথবা 3.1416 বসাতে পারো। তো আমরা আগের অঙ্কটায় হচ্ছে 12 নম্বরে যেমন 4 ঘর রেখেছিলাম, আজকে আমরা 3.14 দিয়ে করছি। 3.14, এখানে 1416 দিলে কোনো সমস্যা নেই। আর আর এর মানটা হচ্ছে 12, তাহলে 12-র উপর স্কোয়ার। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা আগে বলেছি যে এককটা কিন্তু বর্গ সেন্টিমিটার হবে। এটা যদি মিটার হয় তাহলে বর্গ মিটার, আর সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, কিন্তু পরিধির সময় কিন্তু এই এককটা একই হয়। তো এবার এইটা আগে স্কোয়ার থেকে বের করতে হবে। 12-র স্কোয়ারে হচ্ছে 144, তাহলে 3.14 গুণন 144। এটা আমরা যদি ক্যালকুলেটরে গুণ করি তাহলে যেটা রেজাল্ট আসবে আমরা সেটাই বসিয়ে দেব। 3.14 গুণন 144, তো 452.16, 452.16 বর্গ সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তবে তোমরা পায়ের মানটা যদি 3.1416 বসাও তাহলে একটু ভেরি করবে, সেটা সমস্যা না, সেটা আরো আমি মনে করব যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো 452.16 বর্গ সেন্টিমিটার বইয়ে তাই আছে অনুশীলনীর উত্তরমালায়। এরপর আমরা এইটার খ নাম্বার যেটা ছিল সেই খ নাম্বারটা করছি। তো এইখানে ব্যাস দেয়া আছে, দেখো 13-র ক্ষয়ে। তো আমরা ব্যাস থেকে দেওয়া আছে বৃত্তের ব্যাস, এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। ব্যাস সমান হচ্ছে 14 সেন্টিমিটার, সরি 34 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার। তো ব্যাস থেকে আমরা হচ্ছে যে ব্যাসার্ধ বের করলে, ব্যাসটা কিন্তু নামে ছোট 2 অক্ষর, কিন্তু কামে বড়, অর্থাৎ ব্যাস কিন্তু ব্যাসার্ধের ডাবল। হ্যাঁ, অর্থাৎ ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। তো অতএব বৃত্তের ব্যাসার্ধ, এটা আর, এটা হচ্ছে 34/2 সেন্টিমিটার। তো এটা ভাগ করলে হবে 17 দুগুণে 34, অর্থাৎ 17 সেন্টিমিটার। এই ব্যাসার্ধে আসার পরেই আমরা এখন ক্ষেত্রফলের সূত্রে চলে যাব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তো এখানে আমরা পায়ের মানটা 3.14 দিলাম। 3.14 গুণন আর এর মান হচ্ছে 17, এই 17-র উপরে স্কোয়ার, আর এককটা হবে বর্গ সেন্টিমিটার। তো এখানেও আমাদের 17-র আগে স্কোয়ার করে নিতে হবে। 17-র স্কোয়ার করলে মেবি 289 হয়। আমরা একটু করে দেখি। 17 গুণন 17, 289। এর সাথে আমরা আবারও গুণন 3.14 যদি দেই তাহলে 907.46, 907.46, আর এটা 17 স্কোয়ার করে আসছিল 289। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানেও যদি তোমরা পায়ের মানটা 3.1416 দাও তাতে কোনো সমস্যা নেই। আমরা একটু উত্তরমালাটা চেক করে নিই। হ্যাঁ, ওরা এটা দিয়েই করেছে 907.46। তো নেক্সট হচ্ছে এটার গ নাম্বার যেটা ছিল, এখানে ব্যাসার্ধ দেয়া আছে 21 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ আর, এগুলো আসলে এমসিকিউ গুলোতেই আসে মেইনলি, 21 অথবা ক নাম্বারে দেয় সৃজনশীলে। তারপরে আমরা ক্ষেত্রফলে চলে যাব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখানে আবারও আমরা পায়ের মান 3.14 গুণন আর এর মান হচ্ছে 21, তার উপরে স্কোয়ার, আর এককটা হয়ে যাবে বর্গ। যে কোনো ক্ষেত্রফল আসলেই এককটা বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার এরকম হয়ে যায়।
তো আমরা 21-এর যদি স্কোয়ার করে নিই, 21 গুণন 21, তাহলে 441 হয়। তাহলে 3.14 গুণন 441, এটা আমরা গুণ করে নিই 3.14, তাহলে 1384.74 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। আমরা এটাও একটু উত্তরমালাটা চেক করে নেব। 13 গ 1384.74। হ্যাঁ, ঠিক আছে। আমরা নেক্সট 14 নম্বর যে অঙ্কটা রয়েছে, আমরা আজকের পার্টে এই 13 আর 14 শেষ করে ফেলবো। হ্যাঁ, 14 নম্বরে দেওয়া আছে একটি বৃত্তাকার শীটের পরিধি, তাহলে এটা সি, 154 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত, আর শীটের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেওয়া আছে দিয়ে আগে তুলে নিই। দেওয়া আছে বৃত্তাকার শীটের পরিধি, বৃত্তাকার শীটের পরিধি। তো পরিধিকে আমরা সি দিয়ে প্রকাশ করেছিলাম। সি সমান হচ্ছে 154 সেন্টিমিটার। তো এইখান থেকে আমাদের ব্যাসার্ধ চাওয়া হয়েছে। তো পরিধির সূত্রের হেল্প নিয়ে এটা করতে হবে। আমরা জানি বৃত্তের পরিধি সি সমান হচ্ছে 2 পাই আর। তো যেহেতু ব্যাসার্ধ চাওয়া হয়েছে, আমরা আগে মানটা বসিয়ে দিই। হ্যাঁ, পরিধির জায়গায় আমরা এই 154 বসিয়ে দিলাম। এখানে আর সেন্টিমিটারটা লেখা যায় না। 154 সমান 2 পাই আর। তো এখানে আর এর মানটা আমরা যেহেতু বের করব, আমরা পুরো সাইডটা এদিক ওদিক করি, কারণ আংশিকভাবে আর নিয়ে আসলে 1/r হবে, এটা সমস্যা হবে। তো আমরা 2 পাই আর টাই পাশে দিলাম। 2 পাই আর সমান হচ্ছে 154। হ্যাঁ, নেক্সট আমরা এখান থেকে আর সমান সমান এই 2 পাইটা দেখো গুণন আছে আর এর সাথে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 154/2 পাই। তো এখানে আমরা পায়ের মানটা যদি বসিয়ে দিই, উপরে আছে 154 আর নিচে 2 গুণন, এখানেও তোমরা 3.1416 দিতে পারো, অথবা 14 পর্যন্ত দিলেও হবে। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে নিচের গুণনটা আগে সেরে নেওয়াটা উচিত। 154 আমরা ঠিক রাখলাম, আর এটা গুণ করলে 4 দুগুণে 8, আর এটা 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 2 ঘর পর দশমিক। এবার ক্যালকুলেটরে উপরের সংখ্যাটা সবসময় আগে চাপতে হবে। 154 ভাগ এইটা নিচের সংখ্যাটা লিখতে হবে। 154 ভাগ 6.28। আমরা আরেকবার দেখছি একটু। 154 ভাগ 6.28। তো এটা দেখো দশমিকের পরে অনেকগুলো ঘর দেখিয়েছে। তো আমরা এখানে যে তৃতীয় ঘরটা আছে 1 2 3, তৃতীয় ঘরটা দেখো 2 আছে, তাহলে আমরা 1 যোগ করব না, অর্থাৎ 52 রাখবো। দিয়ে আমরা প্রায় লিখে দেব 24.52 সেন্টিমিটার। অবশ্যই এইসব ক্ষেত্রে আমাকে প্রায় লিখে দিতে হবে। তো এটাই হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ আর এর মান। এরপর এটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে। আমরা এটা আগে একটু উত্তরমালাটা মিলিয়ে নিই। 24 অনুশীলনী উত্তরমালায় 5 পর্যন্ত রেখেছে, এটা কোনোটাই সমস্যা না, তোমরা নিশ্চিত থাকতে পারো। 2 ঘর রাখলে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, তারপরে এটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে। আমরা এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র লিখি। বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার। তো পায়ের মান হচ্ছে 3.14 গুণন আর এর মান আমরা যেটা পেলাম, অর্থাৎ 24.52 তার উপর স্কোয়ার, আর ক্ষেত্রফল হইলে অবশ্যই এটা বর্গ সেন্টিমিটার লিখতে হবে। এখন আমরা এই সংখ্যাটার আগে স্কোয়ার করে নেব, অর্থাৎ 24.52 গুণন 24.52। তো এটা হচ্ছে 601 এটা আমরা ঠিক রাখলাম, আর এটা হচ্ছে 601.2304। আমরা আগে ঘর কমালাম না, 4 ঘরই রাখলাম। এরপর আমরা এটার সাথে যদি গুণ করি 3.14, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব 3.14। তো এটা 1887 দশমিক, এখানে অনেকগুলো ঘর আছে, তাহলে
তৃতীয় ঘরটা দেখো 3 আছে, তাহলে আমরা 1 যোগ করব না, অর্থাৎ 86 বর্গ সেন্টিমিটার। কিন্তু এইসব ক্ষেত্রে আমরা সবসময় প্রায় কথাটা লিখে দেব, তাহলে আর কোনো সমস্যা থাকে না। তো এই দুটোই হচ্ছে আমাদের 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আমরা এটা একটু উত্তরমালাটা মিলিয়ে নিই। এটাতে একটু সমস্যা, এটা আসলে বইয়ের উত্তরমালায় ভুল আছে, আমরা যেটা করেছি একদম অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট, তোমরা নিশ্চিত থাকতে পারো। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে পর্যন্তই, ধন্যবাদ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.3 অনুশীলনীর সপ্তম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 15 আর 16 এই দুটো অঙ্ক সলভ করছি। তো 15 নম্বরে ছিল, একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে দুইবার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়। প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে? তো একটা বৃত্তের আসলে পরিধি যত, এইটা যদি একবার ঘোরে তাহলে হচ্ছে যে সেই পরিমাণ দড়ি দরকার হতো। যেহেতু দুইবার ঘুরেছে, তাহলে পরিধি যেটা 2 পাই আর, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই লিখি যে বৃত্তাকার এটা দেওয়া ছিল, ব্যাসার্ধটা দেওয়া আছে, বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তো এই আর এর মানটা দেওয়া ছিল 21 মিটার। 21 মিটার। তো তারপরে এইখান থেকে আমরা হচ্ছে যে পরিধি, বৃত্তাকার বাগানটার পরিধি বের করব। তো আমরা যদি সূত্র লিখি, যে আমরা জানি বৃত্তের পরিধি, এই জায়গাটা আমাদের বুঝতে হবে যে বৃত্তাকার বাগানের চারদিকে ঘোরা, একবার ঘুরলে হচ্ছে যে একটা পরিধি হয় 2 পাই আর, দুইবার ঘুরলে 2 গুণন 2 পাই আর। তো আমরা নরমালি আগে পরিধিটা বের করি। বৃত্তের পরিধি সি সমান, এটা আমরা সূত্র লিখছি 2 পাই আর। তারপরে এখানে আমরা মান বসিয়ে দিই। অতএব বৃত্তাকার বাগানটির পরিধি, তো এখানে 2 থাকলোই। আর এই পায়ের মানটা নিয়ে বিভিন্ন রকম সমস্যা। আসলে তুমি যদি 22/7 বসাও তাহলে একরকম উত্তর আসবে, 3.1416 বসালে একরকম আসবে, আবার 3.14 বসালে একরকম আসবে। তো সবসময় একই রকম ভাবে আসলে করা উচিত। যেটা অঙ্কে যদি দেয়া না থাকে, তোমরা সবসময় 3.1416 বসাবে। এটা অল্প ভেরি করবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, আর আর এর মানটা আমাদের ছিল হচ্ছে 21। তো এই পুরোটা ব্র্যাকেট দিয়ে একবারে এখানে মিটার লিখে দাও। তো এতে করে আমাদের আসলে যাই আসবে, আমরা সেই ক্যালকুলেশনটাই গ্রহণ করব। তো আমরা এটা ক্যালকুলেটরে গুণ করে নিচ্ছি। 2 গুণন 3.1416 গুণন হচ্ছে 21। তো 131.9472, 131.9472। তো এখান থেকে আমরা কিন্তু ঘর কমিয়েও নিতে পারি। আমরা জানি যে দশমিকের পরে স্ট্যান্ডার্ড হচ্ছে দুটো ঘর রাখা। সেক্ষেত্রে তৃতীয় ঘরটা, এই যে এটা তৃতীয় ঘর, 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক হলে তার পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে দিয়ে প্রায় লেখা যায়। হ্যাঁ, তো সেটা আমরা করে ফেলতে পারি এখানে, বা পুরো ঘরটাও আমরা রাখতে পারি। তো এটা আমরা 95 করে দিলাম, 95 মিটার। অবশ্যই সেই ক্ষেত্রে প্রায় কথাটা লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের বৃত্তাকার বাগানটার পরিধি বের হয়ে গেল। তাহলে এই বাগানটার চারদিকে যদি দুইবার ঘোরে, তাহলে যেটা দড়ি লাগবে সেটা আমরা লিখি যে বৃত্তাকার বাগানটির চারদিকে দুইবার ঘুরিয়ে বেড়া দিতে দড়ি লাগবে। তো এই যে পরিধিটা ছিল, একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব হয়, তাহলে সেটাকে আমরা
দুইবার যেহেতু ঘুরবো তাহলে 2 দিয়ে আমরা এটাকে গুণ দেব 131.95 এত মিটার। তো এটা গুণ করলে হবে 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19 এর 9 হাতে 1, 2 অক্ষে 2 আর 1 3, তারপরে হচ্ছে 3 দুগুণে 6 আর 2 অক্ষে 2, আর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে লাস্টের শূন্যটা আমরা ছেড়েও দিতে পারি বা পরে ছেড়ে দিলেও এটা হবে। তো 263.90। হ্যাঁ, তো এখন আমরা এই জায়গাটায় হচ্ছে যে দড়ির হচ্ছে দাম দেয়া আছে 1 মিটার দড়ির দাম, 1 মিটার দড়ির দাম দেয়া ছিল হচ্ছে 18 টাকা। 18 টাকা। তো সিম্পলি আমরা এত মিটার দড়ির দাম যদি বের করি 263 দশমিক, লাস্টের শূন্যটা আমরা ছেড়ে দিলাম, এটা রাখলেও আসলে সমস্যা নেই। তো এটা গুণন করতে হবে 18 গুণন 263.9 এত টাকা। তো এটা আমরা ক্যালকুলেটরে গুণ করে নিই। 263.9 গুণন হচ্ছে 18, তো এটা হচ্ছে 4750, 4750.2 টাকা। তো এটাই আমরা অ্যান্সার করে দিতে পারি। তবে এখানে আমরা আগে বলেছি এখানে কেউ যদি 3.14 বসাও, হ্যাঁ, তার অ্যান্সার কিন্তু একটু হলে ভেরি করবে, তো সেটা আসলে কোনো সমস্যা না। আবার কেউ যদি 22/7 বসাও তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আবার অন্য আর একটু ভেরি করবে। তো আমরা একটু চেক করে নিচ্ছি। 2 গুণন 131.95, এটা ছিল 263.9, ওকে, এটাই 4750। এটা বইয়ের উত্তরে দেখলে দেখবে যে হয়তো একটু কম বেশি আছে, এটা সমস্যা হবে না। এটার উত্তরমালাও আছে, আমরা দেখছি উত্তরমালা 4752 টাকা আছে। সেটা তুমি যদি পায়ের মানটা এখানে 22/7 বসাও তাহলে কিন্তু সেই মানটা আসবে, তো এটা কোনো সমস্যা না। এরপর আমরা 16 নম্বরটায় যাচ্ছি। 16 আমরা 15 নম্বরের উত্তরটা দেখি। 4752 টাকা আছে তোমাদের বইয়ের অ্যান্সারে। তো সেক্ষেত্রে আমরা 3.1416 দিয়ে সবসময় করব, সমস্যা না। তো 16 নম্বর ছিল পাশের চিত্রের ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তো এখানে একটা বিষয় দেখো, এখানে চিত্রটা আমরা একটু রাফলি এঁকে নেই। এরকম একটা চিত্র ছিল যেটা এই মাপটা দেওয়া আছে 14 সেন্টিমিটার, আবার এটাও 14 সেন্টিমিটার, অর্থাৎ এই মাপ দুটো সমান, আমাদের হাতের আঁকায় যদিও হয়নি। তো এই যে এই জিনিসটা দেখো, এটা একটা অর্ধবৃত্ত, কিন্তু কোন একটা বৃত্তের অর্ধেক, এটা ফিল আপ করলে একটা বৃত্ত হবে। এখানে 4টা অর্ধবৃত্ত আছে, এই যে এটাও একটা অর্ধবৃত্ত, এটা যদি আমরা ফিল আপ করে দিই একটা বৃত্ত হবে। তো এটাও একটা অর্ধবৃত্ত, আবার এটাও একটা অর্ধবৃত্ত, অর্থাৎ এটা ফিল আপ করে দিলে একটা বৃত্ত হবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমরা দেখো এই বৃত্তটা যদি এই যে পুরোটা যদি এইভাবে ফিল আপ করে দিই তাহলে এই মাপটা যেহেতু দেওয়া আছে এটা কিন্তু বৃত্তটার ব্যাস হবে। আবার এটাও যেহেতু দেওয়া আছে, এই বৃত্তটাও যদি আমরা ফিল আপ করে দিই, পুরা করে দিই, তাহলে এটা ব্যাস হবে। তো এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের ব্যাস দেওয়া আছে অর্ধ, আসলে একটা বৃত্তের ব্যাস আর অর্ধবৃত্তের ব্যাস একই বিষয়। অর্ধবৃত্তের ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করেছি, এটা হলো 14 সেন্টিমিটার। তো এটাকে আমরা ব্যাসার্ধে রূপদান করি। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ আসে, তাহলে ব্যাসার্ধ আর সমান হচ্ছে 14/2 সেন্টিমিটার। তো এইটা ভাগ দিলে হবে 7 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো এখন আমরা দেখো বৃত্তের পরিসীমা আর পরিধি কিন্তু একই জিনিস, অর্থাৎ বৃত্তের পরিধি আমরা শিখেছি 2πr। তো আমরা এখানে লিখি যে অর্ধবৃত্তের এখানে যেহেতু পরিসীমা বলা আছে আমরা পরিধি না লিখে পরিসীমা লিখছি, তবে একই বিষয়। হ্যাঁ, তো বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, আর অর্ধবৃত্তের হওয়ার কারণে হাফ হবে একটা, অথবা 2 দিয়ে ভাগ করা বা হাফ দিয়ে গুণ করা, একই বিষয়। হাফ ইন্টু 2πr, এখানে 2 ক্যান্সেল করে দিলে πr হয়। তো এখন আমরা যেটা করব যে এখানে আমাদের 4টা অর্ধবৃত্ত ছিল, হ্যাঁ, এই 4টা অর্ধবৃত্তের পরিধি বের করলেই, পরিসীমা বের করলেই আমাদের টোটাল ক্ষেত্রটার পরিসীমা বের হবে। তো এটা একটা অর্ধবৃত্তের, একে আমরা যদি 4 দিয়ে গুণ দিই, অর্থাৎ 4 গুণন πr,
তারপরে এখানে এসে আমরা পায়ের মানটা বসিয়ে দেব 4 ইন্টু 3.1416। তো পায়ের যে কোনো অঙ্কে এটা সমস্যা যে মানটা তোমরা যদি 3.14 বসাও তাহলে রেজাল্টটা একটু কম বেশি হবে, এটা স্যাররাও বোঝে, এটা কোনো সমস্যা না। তো 4 গুণন 3.1416 গুণন আমরা ব্যাসার্ধটা বসাবো হচ্ছে 7, এখানে আর এর মান হচ্ছে আমাদের 7। তো এটা গুণ করে আসবে 87.9648, আর এককটা আমাদের ওই সেন্টিমিটারেই থেকে যাবে। ক্ষেত্রফল হলে বর্গ সেন্টিমিটার হতো। তো এখানে আমরা তৃতীয় ঘরটা দেখছি 4, তো আমরা এর সাথে এক যোগ করবো না, সেক্ষেত্রে আমরা এটাকে 87.96 সেন্টিমিটার দিয়ে অবশ্যই এটা আমরা প্রায় লিখে দেবো। তো এটা নিয়ে কোনোই টেনশন নেই, তোমাদের বইয়ের উত্তরের সাথেও যদি না মেলে এটা এই পায়ের মানটার কারণে হয়, পায়ের মানটা আসলে এরকমই। সো এটা কোনো প্রবলেম না, এটা যেটা অ্যান্সার আসবে তোমরা মানে পায়ের মানটা যা বসাবে সেই অনুযায়ী এটা অ্যান্সার হবে, এটা কোনো প্রবলেম না। তো আজকের পার্ট এ পর্যন্তই, ধন্যবাদ। শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 10.3 অনুশীলনীর অষ্টম পার্টের ক্লাসটা করছি, অর্থাৎ এটা আমাদের বলা যায় এক প্রকার লাস্ট পার্টের ক্লাস। হ্যাঁ, তো আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা 17 আর 18 এই দুটো অঙ্ক করবো এখান থেকে অনুশীলনী। তো আমরা প্রথমে 17 নম্বরটা আসছি। এখানে বলা হয়েছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে, এই টোটাল বৃত্তটা ছিল 14 সেন্টিমিটারের হচ্ছে যে ব্যাসার্ধ, 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটা বৃত্তাকার অংশ, এই যে চোখের মতো যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলোর প্রতিটার ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেন্টিমিটার, এরকম দুইটা কেটে নেওয়া হয়েছে। আর একটা এই যে আয়ত দেখছো তোমরা, সেই আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, আবার প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার আর প্রস্থ 1 সেন্টিমিটার, এরকম একটা আয়ত কেটে নেওয়া হয়েছে। এখন এই যে বাকি কালো অংশটা থাকলো, এটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো এটা সিম্পলি টোটাল বড় বৃত্তটার আমরা যদি ক্ষেত্রফল বের করি, আবার এই পার্ট পার্ট এগুলোর যদি ক্ষেত্রফল বের করে সেগুলো এই ক্ষেত্রফলগুলো বের করে যোগ করে বড় বৃত্তের ক্ষেত্রফলটাকে মাইনাস করি, তাহলে আমরা কালো অংশের ক্ষেত্রফলগুলো পেয়ে যাব। তো আমরা প্রথমেই বৃত্তাকার বোর্ডের যে ব্যাসার্ধ দেওয়া ছিল আমরা সেটা আগে তুলে নেই। দেয়া আছে বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, তো এটার মান দেয়া ছিল 14 সেন্টিমিটার। তো এইখান থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফলের হেল্প নিয়ে হচ্ছে যে এটার ক্ষেত্রফলটা বের করে ফেলি। অতএব বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্র ছিল সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তো এখানে আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা টোটাল অংশটার ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে যাব। তো পায়ের মান আমরা 3.1416 বসাচ্ছি, এটা কেউ যদি 3.14 বসাও তাতেও কোনো সমস্যা নেই, উত্তর একটু ভেরি করে, এতে কোনো সমস্যা হবে না। আর আর এর মানটা দেবো আমরা 14 তার উপরে স্কয়ার। আর ক্ষেত্রফল হলে এককটা বর্গ সেন্টিমিটার লিখতে হবে, মিটার থাকলে বর্গ মিটার লিখতে হবে। তো এইখানে 14 স্কয়ার করে নিতে হবে আগে, আর এটা আমরা ঠিক রাখলাম 3.1416, আর 14 স্কয়ার করলে হয় 196 এত বর্গ সেন্টিমিটার। এরপর এটা আমরা ক্যালকুলেটরে যদি গুণ করে ফেলি তাহলে আমরা দেখি কত দেখায়। 196 গুণন 3.1416, তো এটা রেজাল্ট হচ্ছে 615.7536। এখানে আমরা ইচ্ছে করলে দুই ঘর রাখতে পারি, তৃতীয় ঘরটা যেহেতু 3 আছে এতটুক লিখে আমরা প্রায় লিখতে পারি, তবে ঘর একটু বেশি রাখলেই ভালো হয়, রেজাল্টটা মোটামুটি অ্যাকুরেট আসবে। তো এইটা হলো একটা অংশ। আর এই যে দুইটা চোখের মতো যে বৃত্তাকার অংশ দুটো কেটে নেওয়া হয়েছে, হ্যাঁ, সেগুলোর ব্যাসার্ধ দেওয়া ছিল 1.5 সেন্টিমিটার। তো সেগুলোরও আমরা আস্তে আস্তে ক্ষেত্রফলগুলো বের করে ফেলবো। কেটে নেওয়া দুটি বৃত্তাকার অংশের এটা আমরা একবারই করছি, দেখো, অংশের ক্ষেত্রফল
তো সেই কেটে নেওয়া অংশের যে ব্যাসার্ধ সেটা দেওয়া ছিল 1.5, যেহেতু দুইটা এই কারণে একটা আমরা 2 নিলাম। আর সূত্রটা আমরা ইউজ করছি হচ্ছে পাই আর স্কয়ার, একবারে আমরা পায়ের মানটা বসিয়ে দিই 3.1416, আর আর এর মান যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 1.5, অর্থাৎ 1.5 তার উপরে স্কয়ার। আর এটাও যেহেতু ক্ষেত্রফল, আমাদের এটা এককটা বর্গ সেন্টিমিটার লিখে দিতে হবে। তো এটা আমরা এখন গুণ করে ফেলি। 2 গুণন 3.1416, আর এইটা স্কয়ার করলে হবে 15 স্কয়ার 225 হয়, তারপর 2 ঘর পর দশমিক হবে, অর্থাৎ 2.25 এটা। তো এটা আমরা টোটালি যদি গুণ করে ফেলি পুরোটা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2 গুণন 3.1416 গুণন 2.25। তো এটা রেজাল্ট হচ্ছে 14.1372, 14.1372 বর্গ সেন্টিমিটার। এটা হলো এই যে চোখের মতো যে দুইটা অংশ কেটে নিয়েছে, হ্যাঁ, সেই দুইটার আমরা ক্ষেত্রফল কিন্তু বের করে ফেললাম। তো এরপরে যে আয়তটা ছিল, হ্যাঁ, সেই আয়তের আমরা ক্ষেত্রফলটা বের করব, যে কেটে নেওয়া আয়তাকার অংশের ক্ষেত্রফল, আয়তাকার অংশের ক্ষেত্রফল। তো এইখানে আমরা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেটা আমরা ইউজ করব। অর্থাৎ এখানে আমাদের দৈর্ঘ্য দেয়া ছিল 3 সেন্টিমিটার, 3 গুণন প্রস্থ দেয়া ছিল 1, আর এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। তো এটা 3 অক্ষে 3 বর্গ সেন্টিমিটার। এখন এই জিনিসগুলো আমরা যোগ করে নেব। এই যে চোখের মতো দুইটা বৃত্তাকার অংশ কেটে নিয়েছিল এইটা, আর এই আয়তটা যে কেটে নিয়েছিল, এটা আমরা টোটাল করে নেব। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে অতএব কেটে নেয়া দুইটি বৃত্তাকার অংশ ও আয়তাকার অংশের মোট ক্ষেত্রফল, এই দুটো আমরা জাস্ট যোগ করে ফেলব, মোট ক্ষেত্রফল। তো এটা ছিল আমাদের 14.1372 যোগ এটা আমাদের পেয়েছি আমরা 3। তো এককটা ওই হবে বর্গ সেন্টিমিটার। তো এটা যোগ করলে 14 সাথে এটা যোগ হবে, 14 15 16 17, অর্থাৎ 17.1372 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের টোটাল যে বৃত্তের ক্ষেত্রফলটা ছিল, সেটা থেকে আমরা এটা মাইনাস করে দিলেই আমরা হচ্ছে যে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখানে আমরা একবারই লিখি যে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল সমান, এই যে আমরা বৃত্তাকার বোর্ডের যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম, এই 615.7536, এটা থেকে আমরা এটা মাইনাস করে দেব 17.1372, আর এককটা ওই থাকবে বর্গ সেন্টিমিটার। এটা আমরা ক্যালকুলেটরে মাইনাস করে ফেলি। ফাইনালি আমরা দশমিকের পর এতগুলো ঘর রাখবো না, 2 ঘর দিয়ে আমরা অ্যান্সার করে দেব। তো এটা 615.7536 মাইনাস হচ্ছে 17.1372, তো 598.598, এটা আসছে হলো 6164 বর্গ সেন্টিমিটার। এখানে দেখো তৃতীয় ঘরটা 1 2 3, এটা 5 থেকে 9 এর মধ্যে হলে আগের অঙ্কের সাথে 1 যোগ করে দিতে হয়, দিয়ে আমরা প্রায় করে দেব। তাহলে 598 এটা আমরা হচ্ছে যে 62 বর্গ সেন্টিমিটার প্রায়। তো তোমরা হয়তো বইয়ের উত্তরে দেখে অনেকে হতাশ হবে যে এটা এমন হলো কেন। এটা কোনোই সমস্যা না, এটা পায়ের মান বসানোর উপরে আসলে ডিপেন্ড করে। 3.14 বসালে একটু ভেরি করবে, তাতে আসলে কোনো সমস্যা না। 598.86 আছে বইয়ের উত্তরে, তো সেখানে হয়তো বা 22/7 অথবা 3.14 এরকম বসানো হয়েছে। তো এটা আসলে একেবারে টেনশন ফ্রি থাকো তোমরা, এই পূর্ণ সংখ্যাটা মিলে গেছে, এতে কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা শেষ অঙ্ক যেটা 18 নম্বরটা সেটা সলভ করছি।
তো এটা আমরা আগের পার্টগুলোতে সূত্র দেখিয়েছি। 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক বেলুনের উচ্চতা 8 সেন্টিমিটার, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। অঙ্কে যখন এইরকম পায়ের মান দেওয়া থাকে তখন কিন্তু আমরা এটাই বসাবো, আর না হলে 3.14 অথবা 3.1416 যেটাই বসাবো না কেন, মানটা ভেরি করলেও সমস্যা হয় না। কিন্তু ব্র্যাকেটে যদি এইভাবে মান দেওয়া থাকে তখন অবশ্যই এটাই বসাবো। তো এটা আমরা আগে দেওয়া আছে দিয়ে জিনিসগুলো তুলে নিই। দেওয়া আছে সমবৃত্ত ভূমিক, সমবৃত্ত ভূমিক বেলন আর সিলিন্ডার একই জিনিস। এখানে যেমন বেলন বলেছে, বেলনের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 5.5 সেমি, আর এটারই উচ্চতা দেয়া আছে। উচ্চতাটাকে হাইট অর্থাৎ এইচ দিয়ে প্রকাশ করা হয়। উচ্চতা এইচ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তো এখন আমরা এই সূত্রটা লিখব। সমগ্র পৃষ্ঠের যে ক্ষেত্রফলের সূত্র আছে, আমরা জানি বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান, এইখানে দেখো তোমাদের এই সূত্রটা এখানে দেয়া আছে বইয়ে। এই যে সমবৃত্ত সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে এই সূত্রটা। আর নরমালি একটা ছিল বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, আর এটা কিন্তু সমগ্র পৃষ্ঠের আসলে এই সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এই সূত্রে আমরা জাস্ট এখন মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তো 2 ইন্টু পায়ের মান এখানে দেয়া আছে 3.14, গুণন আর এর মানটা আমরা দিচ্ছি 5.5, তারপরে ব্র্যাকেট এখানে আবারও আর এর মানটা দাও 5.5, আর এইচ এর মান দেয়া ছিল 8। আর যেহেতু এটা ক্ষেত্রফল অবশ্যই আমাদের বর্গ সেন্টিমিটার লিখতে হবে, বর্গ সেন্টিমিটার। এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো আমরা এই জায়গাটা আসলে গুণ করে নিই ক্যালকুলেটরে। হচ্ছে যে 2 গুণন 3.14 গুণন 5.5, 34.54, এটার গুণফল হচ্ছে 34.54। আর ব্র্যাকেট উঠে গেলে এই জায়গায় একটা গুণ চিহ্ন দিতে হয়, আর এটা যোগ সম্পর্ক, 8 আর 5 13, তাহলে 13.5। এইটা আমরা যদি এখন ফাইনালি গুণ দিই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব 13.5। তো 466.29, এটা দেখো বইয়ের উত্তরের সাথে 100% মিলে গেছে, এই কারণে যে এখানে যেহেতু পায়ের মানটা বলে দেওয়া ছিল 3.14, এই কারণেই, যার কারণে এটা কোনো সমস্যাই না। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পার্ট। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।